আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৩১০ জন গ্রেফতার। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণের তাগিদ। সংবাদ শিরোনামকে জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার রাত পর্যন্ত মোট ১৩১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রোববার রাতে গাজীপুরে একটি বাসায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে আটক করেছে পুলিশ। এছাড়া দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১০৩৬ জনকে। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০%, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ ৭.৫% নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারেশন ডেভিল হান্টের জন্য কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হয়েছে। এরপরে আরও জানাচ্ছেন চকর মালিথা। গত ৬ মাসে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা রোববার বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে। বৈঠকে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ, আর্থিক খাত, বৈদেশিক খাত ও বিনিয়োগ এবং শিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে তথ্য উপাত্ত সহ বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। সাংবাদিকরা জানতে চান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে। যে আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। প্রেস সচিব বলেন, সরকার আশা করছে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে। পরাগাজমের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ২রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি।
সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের সফর খুব সফল হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে। অপারেশন ডেভিল হান্ট একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হতে না পারলে অতীতের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। বিকেলে ইসির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। আরও জানাচ্ছেন রাজীব বেগ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিকেল 3:30টায় ইসি ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে তাদের দল। জাতীয় নির্বাচনের সময়সীমা ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। সকালে ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, তবে বেশ কিছু অপসংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সিইসি মনে করেন, শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দখল দূষণ রোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে এখনই নীতি নির্ধারণের পর্যায়ে যথাযথ পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরের মাওনায় নিভৃত গ্রাম চকপাড়ায় নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র আলোচনায় জাতীয় পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা ও পারিবারিক উদ্যোগে জোর দেন তিনি। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণে জোর দেন বক্তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন আলমেল রাজি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় কোনো পদক্ষেপই যখন যথেষ্ট নয়, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা সংহত করতে, দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের আরও সম্পৃক্ত করতেই আলোচনা ও উদ্যোগ। বৃক্ষরোপণে শুরু হয় দিনের কর্মসূচি। নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র ও আলোচনার পাশাপাশি ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা আর পুঁথিপাঠ যোগ করে ভিন্ন মাত্রা। গাজীপুরে আছে শালবন, গাজীপুরের বাতাসেতে জুড়ায় দেহ মন। নিজেদের পরিবেশ ভাবনায় পরিবেশ সংরক্ষণের বার্তা ভবিষ্যৎ নাগরিকদের। বুকে হাত দিয়ে বলতে পারি, এইখানে যতগুলো শিক্ষার্থী আছে তারা কেউই নদী নিয়ে সুন্দর স্মৃতিচারণ করতে পারবে না। এর কারণ হচ্ছে যে আমাদের যে নদীগুলো ছিল সেগুলো দূষিত হয়ে গেছে।
কিংবা দখল হয়ে গেছে। শীতলক্ষা নদীটি গাজীপুরের অভ্যন্তরে, যে নদীটি আস্তে আস্তে এখন হুমকির মুখে পড়ে রয়েছে। বন ও নদ নদীগুলোকে যথাযথ সংরক্ষণ করার মাধ্যমে অতীতের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। এক সময়ের প্রবহমান নদীগুলো আজ দূষণে জর্জরিত। সব রকম দূষণ প্রতিরোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীনতায় জোর দেন বক্তারা। ছোটবেলা থেকে একটি মানুষ যদি প্রকৃতির কাছাকাছি বড় না হয়, তাহলে হঠাৎ করে তার পক্ষে কোনো কিছুর প্রেম নিয়ে এগুলো সম্ভব নয়। আমাদের এই প্রজন্মকে যদি এগিয়ে আসে এই নদী রক্ষা, প্রকৃতি রক্ষা, তাহলে দেখা গেছে যে আমরা আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ পাবো। আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্য ভাবনায়, আমাদের সমস্ত কিছুতে যখন এই মাটির উৎসকেন্দ্রিক ভাবনা তৈরি হবে, আমরা যে আবার সেই শিক্ষায় ফিরে যেতে পারি। এবং প্রকৃতির এই অবক্ষয় যদি চলতে থাকে, নদীর এই দূষণ যদি অব্যাহত থাকে, তাহলে খুব বেশি বাকি নেই যেদিন আমরা আর মিঠা পানির মাছ পাবো না। গ্রুপ ওয়ার্কটা করতে হবে, কর্মশালা করতে হবে, যাতে করে আমরা আমাদের একটা প্রার্থিত জায়গা আমরা পেয়ে যেতে পারি। পরিবেশবিদরা বলছেন, সার্বিক সচেতনতা আর পরিবেশ শিক্ষাই না, নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিতে নিতে হবে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মা, মাটি এবং মাতৃভূমিকে ভালোবাসতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমরা ভালো না বাসি, প্রকৃতিকে সাথে যদি ভালো না বাসি, এই তিনটা জিনিসকে ভালোবাসা যাবে না এবং এই তিনটা জিনিসের অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাবে। আমাদের লড়াই করতে হবে আইনের শাসনের জন্য। যে মুক্তিযুদ্ধ করেছিলেন মুকিত মজুমদার বাবু, বৈষম্য বিরোধী এবং গণতন্ত্র বিরোধী যে সমাজে আমরা বাস করতাম, সেখানে আইনের শাসন, এখনো আমরা আইনের শাসন কায়েম করতে পারিনি। যত দূষণ, সব দূষণের পেছনে কিন্তু আমরাই দোষ দেওয়ার সময় কিন্তু আমরা দোষ দিচ্ছি আরেকজনকে। নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তাতে কিন্তু হারিয়ে গেছে অনেক জীববৈচিত্র্য এখান থেকে। পাশাপাশি এখানে জলাশয়গুলো কিন্তু কলুষিত হয়ে গেছে। কারো কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই এই ব্যাপারে। পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে, কিছুই ভালো থাকবে না। হতাশার মধ্যেও কিন্তু কাজ করে যেতে হবে। মানুষকে প্রথমে কিন্তু সচেতন করতে হবে, তারপরেই কিন্তু আইনের প্রয়োগ। আমাদের কারিকুলামে কিন্তু পরিবেশ প্রকৃতি নিয়ে তেমন জোর দেওয়া হয় না। আমাদের পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। আমাদের সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এই দেশটাকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য। পড়ন্ত বেলায় বিশিষ্টজনদের সম্মাননার পাশাপাশি স্বীকৃতি জানানো হয় কুইজে অংশ নেওয়া 12টি প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের। অনুষ্ঠানের আয়োজক পল্লী উন্নয়ন ভিত্তিক পাঠাগার পাঠ ইচ্ছা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আলিমাল রাজি, চ্যানেল আই, গাজীপুর। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে শুধুমাত্র ঢাকাতেই আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছিল দেশের প্রতিটি জেলাতেই, কোনো কোনো গ্রামেও হয়েছিল ভাষার জন্য আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে যেমন বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয়, তেমনি 21শে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের হত্যার পর আন্দোলন আরও বেগবান হয় দেশের বিভিন্ন স্থানে। ওবায়দুল রশিদের রিপোর্ট। 52 ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামের শহর থেকে গ্রামে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জনসভা হয়েছে। সেখানে অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় সম্মেলন। 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের পর চট্টগ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে, ছাত্রী বিক্ষোভ হয় সেখানে। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন হয়েছিল মানিকগঞ্জে। হরতাল, প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় সেখানে। যশোরে হরতাল, প্রতিবাদ সমাবেশ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে দাবিও জানানো হয় সেখানে। ভাষার জন্য টানা আন্দোলন হয়েছিল ময়মনসিংহে। সেখান থেকে নিরীহ শিক্ষার্থীদের হত্যার নিরপেক্ষ তদন্তও দাবি করা হয়। 52 21শে ফেব্রুয়ারির আগে পরে আন্দোলন হয়েছে রংপুরে। শুধু শহরেই নয়, রংপুরের বিভিন্ন গ্রামাঞ্চলেও হয়েছে আন্দোলন। সিলেট, ফরিদপুর, বরিশাল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের প্রায় সব স্থানেই হয় মাতৃভাষার জন্য আন্দোলন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
দুপাশে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী পর্যটনের আরেক আকর্ষণ। সেই সাথে বৈচিত্র্যময় পাহাড়ি মানুষের জীবনচারা দেখার সুযোগ মেলে। সব মিলিয়ে লামার এমন প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। লামা ভ্রমণের দ্বিতীয় শেষ পর্ব নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে পূবের আকাশে উদিত হচ্ছে সূর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো কুয়াশা দেখে মনে হতেই পারে যেন মেঘের ভেলা। দূর পাহাড়ের চূড়ায় চূড়ায় ঝুমঘর, চুপচাপ বসে থেকে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। আর পাহাড়ের যে সুন্দর একটা মুগ্ধকর বাতাস, যে দূষিত কোনো কিছু পাওয়া যায় না, এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা পথে নামতে থাকা, গন্তব্য ঝিরিপথে ট্রেকিং। পাহাড় আপনারা জানেন ইয়াংসা, যেটা লামার উপজেলায় পড়েছে, এটার পর্যটনের নতুন আকর্ষণ। আর এখানে যেমন ঝিরিপথ আছে, গুহা আছে, আর মাতামুহুরী নদী আছে, সব মিলিয়ে ইয়াংসা একটা পর্যটনের নতুন দিগন্ত বলা যায়। মিরিঞ্জা খুব কাছে, হাল আমলে খুব জনপ্রিয়। আমি মনে করি যারা পর্যটন মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা অন্যতম গন্তব্য হতে পারে ইয়াংসা। ঝিরির পানি, কঠিন পাথর আর সরু পথ ধরে এগিয়ে চলেন ভ্রমণ পিপাসুরা। মাঝে মাঝে দেখা মেলে ঝর্ণার। শীতকালে পানি নেই তেমন, দুপাশে উঁচু পাহাড়, মাঝে মাঝেই ভেসে আসে পানির স্রোতের শব্দ। ঘরে বসলে তো এই মজার আনন্দটা পাওয়া যাবে না, কষ্ট করতে হবে। কষ্টের মধ্যে যে ফিলিংসটা পাওয়া যায়, এটা বোঝানো না আসলে বোঝানো যাবে না। 2 ঘন্টার মতো ট্রেকিং শেষে এবার 1600 ফিট উঁচু পাহাড়ি পথে ওঠা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, বান্দরবান। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরব। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিরপুরে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার পূর্বাঞ্চলে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছেন। পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ 2 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার সামরিক অঞ্চল বা নেত জারিম করিডর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির 5ম ধাপে হামাস 3 জিম্মিকে মুক্তি দিলে ইসরায়েল 183 বন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 48,189 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে দেশটির সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের তথ্য অনুযায়ী 61,709 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। বাড়ির আঙিনা ও প্রতিটি জমিতে সবজি এবং ফলমূল চাষ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন শরীয়তপুরের কৃষকরা। কৃষি বিভাগ আশা করছে এতে কৃষক ও গৃহস্থের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রগতি হবে। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। কৃষি জমিতে বসতি স্থাপন সহ নানা উন্নয়ন কর্মযজ্ঞে দিন দিন কৃষি জমি কমছে। ফলে বাড়তি কৃষি উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে 2021 সালে পতিত জমি আবাদের আওতায় আনার কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এরই মধ্যে জেলার 1890টি পারিবারিক পুষ্টিবাগান গড়ে উঠেছে। বিষমুক্ত কোনো সবজি পাওয়া যায় না। আমার উদ্দেশ্যটা হলো যে আমি নিজেও বিষমুক্ত সবজি খাবো এবং পাড়া প্রতিবেশী গ্রামের এবং বন্ধু বান্ধবকেও আমি এই ব্যাপারে উৎসাহী করব। বাজার থেকে যে শাকসবজি কিনে আনি সেগুলো অনেক কীটনাশক দেওয়া থাকে। কীটনাশক দেওয়ার কারণে বাচ্চা এবং বৃদ্ধ এরা সবাই অসুস্থ হয়। এই কারণে আমি বাসায় নিজের মতো করে কিছু চাষ করি যেন সেগুলো খেয়ে বাচ্চা এবং বৃদ্ধ মানুষ সুস্থ থাকে। আর যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলো যদি আমরা শাকসবজি এবং ফলমূল আবাদ করি তাহলে আমাদের নিরাপদ খাদ্যের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব। পতিতজমি আবাদ ও পারিবারিক পুষ্টিবাগান সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ সবজি ও ফলমূলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে। অনাবাদি জমিকে আবাদের আওতায় আনা এবং এক্ষেত্রে সবজি এবং ফলের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে এটা ভূমিকা পালন করছে। বাড়ির আঙিনা এবং পতিত জমিতে সবজি ও ফলমূল আবাদ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে শীতকালীন ফুল উৎসব হয়েছে। 200 প্রজাতির রং বেরঙের ফুলে সেজে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। ফুলের সৌন্দর্য আর সৌরভে মুগ্ধ নগরবাসী। এ ধরনের আয়োজন ব্যস্ত নাগরিক জীবনের স্বস্তি ফেরাবা প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসকে রাসেলের তথ্য বিরোচিত রিপোর্ট করছেন সাবরিনা হাসান। গোলাপ, জবা, বেলি, হাসনাহিনা, গাঁদা সহ নানান জাতের দৃষ্টিনন্দন ফুলে সেজে ওঠে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ। ব্যতিক্রমী এই ফুল উৎসব প্রাণবন্ত করে তোলে কলেজের প্রাণ প্রকৃতিকে। প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হয় বিভিন্ন প্রজাতির ফুল। এখানে অনেক ফুল আছে যেগুলো আমি জীবনে চোখেও দেখিনি, এমনকি জানতামও না। অনেক ধরনের ফুলের সংগ্রহ রয়েছে এবং আমরা এখান থেকে সব ধরনের ফুল সংগ্রহের ধারণা পাচ্ছি। এখানে রাখা হয়েছে 12 মৌসুমী ফুল, তারপরে বনজ ফুল, তারপরে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ভেষজ ফুল। প্রত্যেকটা ফুল প্রতিটা স্টুডেন্টকে পরিচয় করিয়ে দেওয়া। যেমন আমাদের এখানে পাওয়া যাবে মৌসুমী ফুল, সেমি ইনডোর ফুল, ইনডোর ফুল, অর্কিড এবং ভেষজ ফুল এবং বনজ ফুল। ফুলের সাথে পরিচয় করানোর পাশাপাশি নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে দ্বিতীয়বারের মতো উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কৃষ্ণচূড়া সংগঠনের ফুল উৎসব আয়োজন। শুধু উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রছাত্রী নয়, এটা সব শিক্ষার্থীর জন্য জানা খুবই প্রয়োজন যে কোন উদ্ভিদের মধ্যে কোন ধরনের গুণাবলী আছে এবং যেগুলো আমাদের বিভিন্ন ধরনের মারাত্মক, বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় সারা বিশ্বে এখন শ্বেতদ্রোণ নামক একটা উদ্ভিদের প্রচলন করে যাচ্ছে। ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। এই ফুলকে ভালোবাসার জন্য এবং ফুল মানুষের মানসিকতাকে এমনভাবে আন্দোলিত করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন আয়োজন জনসচেতনতা তৈরিতে জোরালো ভূমিকা রাখবে প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত 1310 জন গ্রেফতার। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগুলোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণে তাগিদ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।